যে রাজনৈতিক দলগুলো 40% ভোট পায় না, কিন্তু তারা সরকার গঠন করে, এমনকি 2/3 আসনও তারা পেয়ে যায়। পিআর পদ্ধতিতে বিএনপির যেই মতাদর্শ, বিএনপির যেই কথন, সেটা হলো যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে যারা নির্বাচিত হবে তারাই ইভেনচুয়ালি উচ্চ কক্ষকে নিয়ন্ত্রণ করবে। মাদ্রাসা শিক্ষাকে অতি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সাধারণ শিক্ষাকে অতি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হয়েছে। অর্থাৎ সাধারণ শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ চাকরির ক্ষেত্রে জনবল তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটির দিকে জামাতের আগ্রহ বেশি, অন্তত ইশতেহার বললে বোঝা যায়। কিন্তু এতে দেশে মেধার যে একটা চর্চা, মেধার চর্চাটা সীমিত হয়ে আসবে। সংস্কার দরকার এবং এটা একটা খোল নলচে পাল্টে ফেলার মতো সংস্কার দরকার। এই বোধোদয় থেকে তারেক রহমান হা ভোটে, এই সরকারের প্রস্তাবিত হা ভোটে উনি হা ভোটের পক্ষে নিজের মত প্রকাশ করেছেন। দুই দলের যেভাবে পাহাড় সমান প্রতিশ্রুতি, বিএনপি বলছে ফ্যামিলি কার্ডের কথা, জামাত বলছে বিনামূল্যে চিকিৎসা শিক্ষার কথা, সাধারণ ভোটারদের কাছে এই নগদ প্রাপ্তির প্রতিশ্রুতি কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? এটা কি শুধু ভোট পাওয়ার কৌশল নাকি বাস্তবায়নের সক্ষমতাও আছে? নাজমুল হাসান যদি শুরু করতে। ধন্যবাদ আবুল কাশেম, এবং ধন্যবাদ অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আসলে মূলত ইশতেহার সাধারণত একটা প্রথাগত ব্যাপার। নির্বাচন আসলেই নির্বাচন দলগুলো একটা ইশতেহার দেয় এবং বরাবরই এটা চলে আসছে, আমরা দেখি। তবে কিছু কিছু ইশতেহারে উল্লিখিত বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়িত হয়, বেশিরভাগই হয় না। এটি হচ্ছে মূল মুদ্রা কথা, বেশিরভাগই বাস্তবায়িত হয় না। তবে মূল বিষয়গুলো বাস্তবায়িত হবে। এইবারের প্রধান দুটি দল আমি বলবো যারা নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি এবং জামাতের ইশতেহারের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। একটা মৌলিক পার্থক্যের কথা আমরা বলি, যে জুলাই আন্দোলনের কথা, যে কথাটা আপনি বললেন, যার মাধ্যমে বাংলাদেশে প্রায় 17 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে, এবং এই স্বৈর শাসনের প্রক্রিয়াটি যাতে বাংলাদেশ আর ফিরে আসতে না পারে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিছু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। যদিও তারা যেভাবে সংস্কার করতে চেয়েছিল কিংবা সংস্কারের আগ্রহ প্রকাশ করেছিল দায়িত্ব নেবার শুরুতে, পরবর্তী পর্যন্ত সেটি অব্যাহত রাখতে পারেনি। তবে যে কাজটি তারা করেছে, সংবিধান সংস্কার কমিশন কিংবা সংশোধন কমিশন, যেটাই আমরা বলি না কেন, তার মাধ্যমে কিছু প্রস্তাবনা রেখেছে। এবং যেহেতু মূল দুইটি রাজনৈতিক দলের মধ্যে এই প্রস্তাবনাগুলো নিয়ে কিছুটা বৈরিতা, বিপরীতমুখী অবস্থানের কারণে অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে গণভোটে দেওয়ার ব্যবস্থা করলো। অর্থাৎ যেহেতু দুই দলেই একমত হতে পারছে না সংস্কারগুলোর ব্যাপারে, অতএব তারা ভাবলো যে না, এটা আমরা গণভোটে দিয়ে দিই। গণভোটটা বাংলাদেশের নতুন কিছু নয়। গণভোটের মাধ্যমে একবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিল এবং বৈধ হয়েছিল। বিপুল সংখ্যক মানুষ হা ভোট দিয়েছিল। হা না ভোটের প্রচলন তখন থেকে আমরা লক্ষ্য করেছি। কিন্তু এবারে যে মূল বিষয়টা, পার্থক্য যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে এই যে সংস্কার ব্যাপারে, সংবিধান সংস্কারের জন্য মূলত সংস্কার যেটি করা হচ্ছে, যে যাতে ভবিষ্যতে স্বৈর শাসন ফিরে না আসতে পারে, সেই জন্য ব্যালেন্সিং পার্লামেন্ট হিসাবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ রাখা হয়েছে। উচ্চ কক্ষ পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন ভোটে যায় তখন অনেক সময় তাদের সংসদ সদস্যরা নির্বাচিত হয় না, কিন্তু দেখা যায় যে বিপুল পরিমাণ ভোট পায়, সামান্য কয়েকটি ভোটের ব্যবধানে তারা হেরে যায়। এবং এর ফলে একটা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তারা দাবি করতেই পারে যে ভোটের সংখ্যা তাদের আছে, যদিও তারা জিতেনি সংসদ আসনে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভোট আছে যার মাধ্যমে পরবর্তী নির্বাচনের ফলাফল উল্টেও যেতে পারে। অর্থাৎ পিআর পদ্ধতিটার ব্যাপারে বাংলাদেশে এই প্রথম পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চ কক্ষ নির্মাণের যে ইচ্ছা, অভিপ্রায় প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার করেছে, সেটারই বাস্তবায়ন করার লক্ষ্যে সংবিধান সংশোধনের বিষয়টি আনার জন্য এবার গণভোটে সেটি হা না ভোটের ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে কাকতালীয় ভাবে হলো, বিএনপি প্রথমে কিন্তু এই উচ্চ কক্ষর ব্যাপারে নানান রকম আপত্তি তুলেছিল।
যদিও বলা হচ্ছে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি, অর্থাৎ অতীতে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো 40% ভোট পায় না, কিন্তু তারা সরকার গঠন করে, এমনকি 2/3 আসনও তারা পেয়ে যায়। কিন্তু ভোটের হিসাবে দেখতে গেলে তাদের টোটাল কাস্ট ভোটের 40% তারা পায় না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে স্বৈরতন্ত্র পাকাপোক্ত হয়, স্বৈরতন্ত্রের ভিত্তিটা আরো মজবুত হয়, দৃঢ় হয়। তো সেইটাই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, এবং সেইটা ঠেকানোর জন্য এবার যেটা করা হলো যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ আসন প্রতিষ্ঠিত বা উচ্চকক্ষ সংসদ প্রতিষ্ঠিত হবে, আর নিম্নকক্ষ যেটি আছে সেটা তো সাধারণ সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, তারা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসবেন এই দুটোর মধ্যে। এবং বলা হয়েছে যে সংখ্যা যদি গণভোটে সেটি পাশ হয়, অর্থাৎ উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ পাশ হয়, তাহলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অন্তত উচ্চকক্ষের অর্ধেকের বেশি সদস্যের মতামত গ্রহণ করতে হবে যদি সংবিধান সংশোধনের মতো কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় পাশ করতে হয়। এই পদ্ধতিতে প্রথমে বিএনপির আপত্তি ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিষয়টিকে এই গণভোট পদ্ধতিকে সমর্থন করছেন, কিন্তু ইস্তেহারে সেটি তার সম্পূর্ণ উল্টা। বিএনপির ইস্তেহারে বলা হচ্ছে যে না, আমরা উচ্চকক্ষ চাই ঠিকই, কিন্তু উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষে যারা নির্বাচিত হবে, যেই দল নির্বাচিত হবে সেই দলের আসনের সংখ্যানুপাতিক ভিত্তিতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নয়, প্রপোর্শনাল সংসদ সদস্যের রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। অর্থাৎ ধরেন যদি 200 আসন একটা দল পেয়ে যায়, 200 আসনের ভিত্তিতে যেমন ধরেন যেভাবে সংসদের মহিলা আসন নির্বাচন করা হতো অনেকটা, সেইভাবে এই উচ্চকক্ষ হবে। এইটা কিন্তু যে প্রস্তাবটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে এবং গণভোটে খ ধারা রাখা হয়েছে, সেটির সাথে সাংঘর্ষিক। এই অবস্থায় যদি শেষ পর্যন্ত উচ্চকক্ষ বিশিষ্ট সংখ্যানুপাতিক ভিত্তিতে পিয়ার পদ্ধতির উচ্চকক্ষ প্রস্তাবটিও পাশ হয়ে যায়, আবার বিএনপিও ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপির উচ্চকক্ষ সমর্থন তারা করছে, মানুষকে গণভোটে ভোট দিতে ইতিবাচক ভোট দিতে বলছে, আবার তারা ইস্তেহারে বলছে যে তারা পিয়ার পদ্ধতি নয়, তারা সংসদ আসনের পদ্ধতি, সংসদ আসনের সংখ্যানুপাতিক ভিত্তিতে তারা চায়। এইখানে একটা ক্লাশ সৃষ্টি হবে সরকার এবং বিরোধী দলের মধ্যে, এবং তাতে যাতে ভবিষ্যতে আরেকটা সংকটের মুখে পড়তে পারে। এটি হচ্ছে বিএনপির এবারে যে ইস্তেহার এবং বিএনপির নেতা নেত্রীরা যেভাবে নির্বাচনী প্রচারণায় ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছেন, তার সাথে একটি সাংঘর্ষিক অবস্থা আমার কাছে এটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিএনপির দিক থেকে, এবং পুরোপুরি এই না গণভোটের ব্যাপারটি। এবার জামাতের কথা আসি। জামাতের ইশতেহার গুলো খুবই সাধারণ পর্যায়ে আমি বলবো, এবং জামাত যেহেতু জামাতের বাংলাদেশে এখনো পর্যন্ত শাসন করার কিংবা বাংলাদেশের ক্ষমতা আরোহণের কোনো সম্ভাবনা অতীতে সৃষ্টি হয়নি, কিংবা ক্ষমতা তারা আরোহণও করতে পারেনি, তারা মোটামুটি একটা দাঁড় করানোর চেষ্টা করেছে, সেটি খুবই অপ্রতুল এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এতটাই সাধারণ যে পরস্পর বিরোধী বক্তব্য, এবং সেখানে অনেক কিছু পরিষ্কার করা হয়নি। যেমন ডিজিটাল পদ্ধতির কথা বলা হচ্ছে যে সবকিছুতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কি সব দুর্নীতি বন্ধ করা যায়, তা তো নয়, কারণ ডিজিটালের বাইরেও তো লেনদেন হতে পারে। তো এই ধরনের কিছু, তারপর সেখানে নারী, আরেকটা কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথাটা মূলত গুরুত্বপূর্ণ। জামাতের দিক থেকে মাদ্রাসা শিক্ষাকে অতি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সাধারণ শিক্ষাকে অতি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হয়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষায় শিক্ষিত অর্থাৎ চাকরির ক্ষেত্রে জনবল তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটির দিকে জামাতের আগ্রহ বেশি, অন্তত ইশতেহার বললে বোঝা যায়। কিন্তু এতে দেশে মেধার যে একটা মেধার চর্চাটা সীমিত হয়ে আসবে। আপাতত এতটুকুই বলি, পরবর্তীতে অন্য আলোচনা বললে আমি আর একটু পরে জয়েন করবো। ধন্যবাদ নাজমুল হাসান আপনাকে। আমি একটু কথা শুনতে চাই শ্রদ্ধেয় তাসের মাহমুদ আপনার কাছ থেকে। তাসের মাহমুদ, আপনি জানেন বিএনপি জামায়াত ইসলামী দুটি দলই বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে। নাজমুল ভাই একটু বললেন, আপনি আপনার জায়গাতে একটু বলবেন। আমি বিএনপির কথাটা বলি, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড,
এবং তারা যেটি একটু অন্য সচরাচর আমরা দেখি না, সেটি তারা ওয়াদা করেছে, যেটা 5 বছরে 5 কোটি গাছ রোপণের পরিকল্পনা করেছে দলটি। এক্ষেত্রে যে এলাকায় যে গাছ ভালো জন্মায় সেই এলাকায় তারা সেই গাছ রোপণ করবে, যেমন ঢাকার জন্য নিম গাছ। কৃষকদের 10 লাখ টাকা পর্যন্ত কৃষি সুদ সহ কৃষি ঋণ মওকুফ করতে চায়। আপনি যদি একটু শুরু করতেন। আসলে ইস্তেহারে তো যেটা নাজমুল ভাই বলে গেলেন, ইস্তেহারে অনেক ভালো ভালো কথা থাকে। সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে নিজের দলের পরিচিতি, দলের ইচ্ছে, দলের আকাঙ্ক্ষা, দলের আদর্শ এবং দলের করণীয়গুলো উপস্থাপন করা হয়। এই ক্ষেত্রে বিএনপি একটা অনন্য ভূমিকা পালন করেছে। আগে শুরুতে সংস্কারের পক্ষে সরাসরি কথা না বলে দলটির অন্যান্য নেতৃবৃন্দ এটাকে একটা প্রশ্নবোধকের মধ্যে রেখেছেন এবং তারা নিজেদেরই গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির নিজেদের আদর্শ অনুযায়ী যে 21 দফা অথবা 46 দফা যেটাই বলেন, 31 দফা, হ্যাঁ 31 দফা, সেইটার মাধ্যমে একটা সংস্কার হবে, এটা তাদের প্রতিশ্রুতি ছিল। কিন্তু কিংবদন্তির আলোকবর্তীকেই বলবো, তারেক রহমান দেশে ফিরে এই জনগণের পালসটাও বুঝতে পেরেছিলেন। সংস্কার দরকার এবং এটা একটা খোল নলচে পাল্টে ফেলার মতো সংস্কার দরকার। এই বোধোদয় থেকে তারেক রহমান হা ভোটে, এই সরকারের প্রস্তাবিত হা ভোটে উনি হা ভোটের পক্ষে নিজের মত প্রকাশ করেছেন এবং আলটিমেটলি তার দলও এর ব্যতিক্রম নয়। এক্ষেত্রে হা ভোটের সুবিধাটা হলো যেটা বিএনপির সাথে কিছুটা সাংঘর্ষিক বটে। যেমন বিএনপি আগে যেটা বলেছে যে পিআর পদ্ধতিতে বিএনপির যেই মতাদর্শ, বিএনপির যেই কথন, সেটা হলো যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে যারা নির্বাচিত হবে তারাই ইভেনচুয়ালি উচ্চ কক্ষকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু মূল হা ভোটে সেটা নেই। সেটা হলো উচ্চ কক্ষ যারা বিভিন্ন দল থেকে আসবে, সমানুপাতিক যেই রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব, সেইটার সাথে এই বিষয়টি একটু সাংঘর্ষিক। আমার মনে হয় এটা জটিল কিছু না এবং আমি বিশ্বাস করি হা ভোট উতরে যাবে, ভালোভাবেই উতরে যাবে এবং পরবর্তী পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সুন্দর সমাধানে বিএনপি পৌঁছতে পারবে। এবার জামাত তাদের যেই ইস্তেহার দিয়েছেন, এইটাও ইস্তেহার দেখলে তো বেশ লুক্রেটিভই মনে হয়। তারাও নারী শিক্ষার কথা বলছেন, তারা শিক্ষার কথা বলছেন, তারাও স্বাস্থ্যের কথা বলছেন, মেয়েদের ছুটির কথা বলছেন, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছেন। আমার মনে হয় এককভাবে এই নির্বাচনে কারো ক্ষমতা অধিগ্রহণ করার বা কারো ভোটে জিতে এসে একক সরকার গঠন সম্ভবত সম্ভব হবে না। আর তা যদি না হয় তাহলে একটা সম্মিলিত সরকার বা যৌথ কোয়ালিশন যদি হয়, সেটা কিন্তু আমি খুব একটা বিএনপি এবং
জামাতের মধ্যে আপাত দৃষ্টিতে এদের একটু সম্পর্ক অবনতি দেখলেও এদের আগের যেই ম্যারেজ এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে দুই দলের যে বোঝাপড়া, আমার মনে হয় যে যদি কোয়ালিশন করা যায় এবং করা আলটিমেটলি হবে, তাহলে এটা মন্দ হবে না, এটা সুন্দরভাবে একটি সরকার আমরা পাব। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।